যাদেরই একটু টাকা পয়সা হয় তারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, বন্ডে বিনিয়োগ করেন। আর যদি আপনি একটু চালাক চতুর হন, আপনি বিভিন্ন প্রকার ফ্ল্যাটে বিনিয়োগ করে সেখান থেকে ইনকাম করেন। কিন্তু যেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা নাই, একটা নির্দিষ্ট পরিমাণ লাভ আসবে, এরকম স্কিমগুলো হচ্ছে সঞ্চয়পত্র বা বিভিন্ন বন্ড বা সুকুক বা এফডি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব সঞ্চয়পত্র রিলেটেড জিনিসটা। আর এর বাইরে আমরা একাধিক ভিডিও তৈরি করেছি। মূলত কথা হচ্ছে যে এই নিয়ম কানুনগুলো প্রতিনিয়ত আপডেট হতে থাকে। তো এই জন্য আমাদের উচিত আপ টু ডেট তথ্যগুলো নিয়ে রাখা, যে কী কী সঞ্চয়পত্র আমরা ক্রয় করতে পারবো, কী কী জিনিসগুলো লাগবে। তো যারা প্রবাসী আসেন মনে রাখবেন, আপনি যেহেতু বাংলাদেশি নাগরিক, আপনি ওগুলোতে ইনভেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদিও প্রবাসীদের জন্য পৃথক ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা আছে। তো যাই হোক, সর্বপ্রথম বর্তমান বাংলাদেশে আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তো প্রথমেই সঞ্চয়পত্র জিনিসটা কি। তো দেখেন, আসলে সঞ্চয়পত্র বলতে পারি যে আমরা সরকারের একটা সামাজিক নিরাপত্তার প্রোগ্রাম বা স্কিম বলতে পারেন। যেমন আমরা ব্যাংকে টাকা পয়সা থাকলে একসাথে 1 লাখ টাকা জমা করি, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বা এফডি বলি, যার বিপরীতে একটা হ্যান্ডসাম ইন্টারেস্ট রেট ব্যাংকগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে। এই যে সঞ্চয়পত্রের মাধ্যমে যারা কোথাও বিনিয়োগ করতে ভয় পান, বয়স হয়ে গেছে, অথবা তারা চান না তাদের টাকা পয়সাটা কি হোক, লস হোক, তো তারা এই সমস্ত বন্ড, এই সঞ্চয়পত্রে এফডিআর এর মতো করে রাখে। মাসিক 3 মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পান, তাদের ফ্যামিলি, সংসার সব কিছু সেখান থেকে চলে। তো আসি এখন আমরা এই যে সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে কি কি প্রয়োজন। দেখেন, বাংলাদেশে বর্তমানে এমন নিয়ম হয়েছে যে আপনি ন্যাশনাল আইডি কার্ড ছাড়া, এনআইডি ছাড়া আপনি বিনিয়োগ করতে পারবেন না। আপনার ন্যাশনাল আইডি লাগবেই লাগবে। সহজ কথাটা হচ্ছে, আপনি যদি সঞ্চয়পত্র, যেহেতু অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো হয়, সেক্ষেত্রে এনআইডি ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা সম্ভব না। আর এই পাসপোর্টের পূর্বেও যদি আমরা, পাসপোর্টের ক্ষেত্রে যারা প্রবাসী আছেন তারা বলবেন যে ভাই আমার তো এনআইডি নেই, আমি পাসপোর্ট দিয়ে ক্রয় করতে পারবো কিনা। তো আপনি, না, পাসপোর্ট দিয়ে পারবেন না, আপনার অবশ্যই অবশ্যই এনআইডিটা লাগবে। তাহলে আমরা এনআইডি আর পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আপনার প্রয়োজন হবে। এইটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের বিপরীতে আপনি এমন একজন ব্যক্তিকে মনোনীত করে যেতে হবে, যদি অনাকাঙ্ক্ষিতভাবে আপনি মারা যান, আপনার ওই সঞ্চয়পত্রকে ক্লেইম করবে। তো এই জন্য যাকে আমরা বলি যে নমিনি, একজন মনোনীত ব্যক্তি। একাধিকও হইতে পারে, 2জনেরও অপশন আছে, নাবালকও হইতে পারে, সাবালকও হইতে পারে। তবে কন্ডিশন হচ্ছে নাবালক হলে একটু ঝামেলা, সেক্ষেত্রে সাবালক আরেকজনের নাম দিতে হয়। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যার পরিচয়পত্র আছে এইরকম একজন ব্যক্তিকে দিবেন। যদি একান্তই না থাকে, তার জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট আর তার পাসপোর্ট সাইজের একটা ছবি। এটা হচ্ছে নমিনির জন্য, মানে আপনি যদি কোনো কারণবশত অনাকাঙ্ক্ষিতভাবে ওইটা পরিচালনা করতে অক্ষম হন, তখন আপনার এটা প্রযোজ্য হবে। এরপরে আসি যে সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে প্রতিটার জন্যই আমরা নির্দিষ্ট আবেদন ফর্ম পাবো, বা সরকারি ব্যাংকগুলোতে সোনালী, রূপালী, জনতা, যেখান থেকে আপনি ক্রয় করেন সেখানে একটা নির্দিষ্ট ফর্ম পাবেন, সেটাকে আপনার ফিল আপ করতে হবে। তো এটা অতটা জটিল কিন্তু কিছু না। এখন আপনি যে টাকা পয়সা দিয়ে সঞ্চয়পত্রটা ক্রয় করবেন, টাকা পয়সাটা সম্পূর্ণ ক্যাশ থাকলে হবে না। টাকা পরিশোধ করার জন্য আপনার নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। আর ওইটা ধরেন যে এমআইসিআর যুক্ত হইতে হবে। এমআইসিআর যুক্ত বলতে কি, যে ব্যাংকগুলো দেখবেন যে বিশেষত ইসলামিক ব্যাংক আপনাকে এখনও পুরাতন ধরনের কি করে, বিভিন্ন প্রকার চেক ইস্যু করে যেগুলাতে কিউআর কোড নাই, এমআইসিআর যুক্ত নিচে কোনো ব্যাংকিং নাম্বার দেওয়া থাকে না, ওগুলো চলবে না। তো আপনি বলবেন যে আপনার এমআইসিআর যুক্ত চেক বইয়ের দরকার পড়বে। তো ওই অ্যাকাউন্টে আপনি কি করবেন, টাকাটা জমা করবেন। এখন আপনার আরও একটা অ্যাকাউন্ট লাগবে। ওই অ্যাকাউন্টটা হইতে পারে বা ভিন্ন অ্যাকাউন্ট হইতে পারে, যেখানে আপনার ওই যে মুনাফাটা যুক্ত হবে। নর্মালি এই মুনাফাটা ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে কি হয়, যুক্ত হয়। তো এই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য আপনার নিজ নামে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখন চলে আসি বাংলাদেশের ক্ষেত্রে, আপনার এখন টিন সার্টিফিকেট, টিন এইটা আবার কি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনাকে যে সরকার এই যে 12%, 11% সুদগুলা দেয়, এখান থেকে সরকার কি করে 5% টু 10% দেওয়ার সময় সোর্স ট্যাক্স হিসাবে কেটে নেয়, যেটাকে আমরা বলতেছি যে সোর্স ট্যাক্স, মানে যেখান থেকে আসতেছে ওইখান থেকে কেটে নেয়। তো এই জন্য আপনার একটা টিন সার্টিফিকেট দরকার, যেটা আপনি অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তৈরি করে নিতে পারেন। টিন সার্টিফিকেট আপনার লাগবে। আর এখন বর্তমানে যে নিয়মটা হচ্ছে, আজকে 2025 সালের জুলাই অর্থ বছরের ক্ষেত্রে একটু সুবিধা দেওয়া হয়েছে,
যে 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আপনার এই যে টিন সার্টিফিকেট যেটা আপনি বানাইলেন, এটাতে প্রতি বছর আপনাকে রিটার্ন জমা করতে হয় যে আপনার কত টাকা আয় হইলো, ব্যয় হইলো। আয় ব্যয় না থাকলে অ্যাটলিস্ট ব্যাংক থেকে ওই স্টেটমেন্টটা আনে এটার সাথে অ্যাটাচ করে জমা করতে হয়। এই জমা দেওয়ার কাগজপত্র প্রমাণপত্র সাবমিট করতে হবে। এটা আগে 5 লাখ টাকা পর্যন্ত ছিল, তো এখন 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে শুধু আপনি টিন সার্টিফিকেট দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা সেখানে নাই। আপনি যে টাকা পয়সাটা যদি 2 লাখ টাকার বেশি বিনিয়োগ না হলে শুধু চেকের মাধ্যমে পরিশোধযোগ্য, 2 লাখ টাকা পর্যন্ত যদি হয় তাহলে আপনি কি করতে পারবেন, চেকের মাধ্যমে না হাতে পরিশোধ করতে পারবেন। আর যদি 2 লাখের বেশি হয় তাহলে নগদে দেওয়া যাবে না, ওই এমআইসিআর যুক্ত চেকের মাধ্যমে দিতে হবে। তাহলে এই খুঁটিনাটি জিনিসগুলো আপনার প্রথম থেকে জানা প্রয়োজন, যে আপনার নিজের একটা ন্যাশনাল আইডি কার্ড, নিজের আপনার পাসপোর্ট সাইজের ছবি, নমিনার আইডি, নমিনির ছবি, সঞ্চয়পত্র করার নির্দিষ্ট আবেদন ফর্ম, টাকার জন্য এমআইসিআর যুক্ত চেক, আপনার মুনাফাযুক্ত হওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এটা ছাড়া টিন সার্টিফিকেট। আর যদি 10 লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে প্রতি বছর যে আপনি জমা করতেছেন আয়কর বিবরণী প্রমাণের সাবমিট এর প্রমাণপত্র দিতে হবে। আর 2 লাখ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে নগদেও টাকাটা দিতে পারবেন। এখন চলে আসি এগুলো আমরা কোথায় পাবো। তো দেখেন, আমাদের এই যে সঞ্চয় অধিদপ্তর আছে সারা বাংলাদেশে, তার অনেকগুলো শাখা আছে। তো সঞ্চয় ব্যুরো থেকেও আপনি সংগ্রহ করতে পারেন কোন প্রকারের বিনিয়োগ করবেন। এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক শাখাগুলো আছে সেগুলাতে আপনি খোঁজ নিতে পারেন। তবে সবচেয়ে যেখানে আমাদের বেশি আমরা পাই সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সমূহ, যেমন সোনালী ব্যাংক, সরকারি যেগুলোতে সরকারি মালিকানা আছে। বিশেষত আমরা সবাই অভ্যস্ত সোনালী ব্যাংক থেকে ক্রয় করে। আরেকটা হচ্ছে ডাকঘর থেকে, আপনি ডাকঘর থেকে ক্রয় এবং নগদায়নও করতে পারবেন। তাহলে মূলত আপনি ওই যে সঞ্চয় অধিদপ্তরের অধীনে যে সঞ্চয় ব্যুরোগুলো আছে অথবা পোস্ট অফিস অথবা সরকারি ব্যাংকগুলোতে যোগাযোগ করবেন। আর যদি আপনি বিভাগীয় শহরগুলোতে থাকেন, বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখাগুলোর কাছাকাছি থাকেন, সেখান থেকেও আপনি সংগ্রহটা করতে পারবেন। এইগুলা থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যায়, এটা হচ্ছে আমাদের মূল জিনিস। এখন তাহলে একজন প্রবাসী বা বাংলাদেশি মুক্তিযোদ্ধা, মহিলা, পুরুষ, এই রকম ক্ষেত্রে নানা প্রকার ভাগে ভাগ করা আছে। আমরা প্রথমে দেখি যে যেখানে সবাই বিনিয়োগ করতে পারবেন, যেখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, দেশি প্রবাসী বিদেশি কারো ভেদাভেদ নাই, এইরকম একটা সঞ্চয়পত্র হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। এখানে যে কোনো ব্যক্তি সঞ্চয়টা করতে পারে। আপনার এখানে আপনি টোটাল 5 বছর পরে আপনি মুনাফাটা পাবেন, তবে বাৎসরিক হিসাবে মুনাফাটা আপনার ক্যালকুলেশন করা হয়। এটা ওই জন্য নাম দেওয়া হয়েছে 5 বছর মেয়াদি। আরেকটা হচ্ছে যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই দুটো সঞ্চয়পত্র যে কোনো 18 বছর বা তার বেশি বয়স্ক যে কোনো ব্যক্তি ক্রয় করতে পারে। 18 বছরের কম নাবালকের পক্ষে সঞ্চয়পত্র বর্তমানে ক্রয় করা যায় না, যদি পূর্ব করা যেত, যেহেতু ওই আইডি কার্ডের প্রয়োজন পড়ে। এখন এই দুটোতে আপনি কত কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন, তো এগুলার আবার প্রতিটার কি আছে, বিভিন্ন প্রকারভাবে ক্যালকুলেশন দেওয়া আছে। যেমন ধরেন যে এই যে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, এইটাতে এককভাবে আপনি সর্বোচ্চ 30 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। আর 3 মাস অন্তর মুনাফাটা ভিত্তিককেও 30 লাখ টাকা। তার মানে আপনি চিন্তা করতেছেন 30 আর 30 60 লাখ হয়ে গেল না। এখানে আবার কন্ডিশন দিয়ে বলতেছে যে না, ম্যাক্সিমাম 50 লাখ একক নামে। আর আপনারা যৌথ নামে, যেমন স্বামী স্ত্রী দুইজনের নামে ক্রয় করবেন, সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে 60 লাখ হইতে পারে, এইটার ক্ষেত্রেও 60 লাখ হইতে পারে। এখন টোটালটা 1,20,00,000 হবে না, 1 কোটি পর্যন্ত হবে। তাহলে একক নামে 50, যৌথ নামে 1 কোটি। এখন এটা আপনার খুশি, আপনি যদি এখানে 30 করেন এখান থেকে 20 নিতে পারবেন, এখানে 30 করলে এখান থেকে 20 নিতে পারবেন। এটা সবার জন্য, দেশি প্রবাসী যা আছে সবার জন্য প্রযোজ্য। আর এই 5 বছর মেয়াদিগুলোতে কি করা যায়, বিভিন্ন যে কোম্পানিগুলো কিন্তু বিনিয়োগ করতে পারে, নানা প্রকার অপশন দেওয়া আছে। এখন আসি এই যে পরিবার সঞ্চয়পত্র, যেখানে আমাদের প্রতি মাসে মুনাফা দেওয়া হয়। এখানে কন্ডিশনটা হচ্ছে যে আপনাকে মহিলা হইতে হবে, 18 বছরের বেশি হইতে হবে, অথবা আপনি হ্যান্ডিক্যাপড হইতে হবে, সামাজিকভাবে যে যে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে সার্টিফাইড কৃত আপনি যদি হ্যান্ডিক্যাপড হন, অথবা আপনার বয়স যদি 65-র বেশি হয়, আপনি পুরুষ হন, আপনি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। এই বিনিয়োগের পরিমাণ তারা দিয়েছে 45 লাখ, ম্যাক্সিমাম 45 লাখ। এইখানে যদি 45 বিনিয়োগ করেন, বাকিগুলোতে আপনি কি করতে পারবেন, মাত্র 5 লাখ বিনিয়োগ করতে পারবেন।
এখন আরেকটা যেটা হচ্ছে, আমাদের যারা পেনশনার আছেন, যারা বিভিন্ন জায়গা থেকে পেনশন পান, তারা ওই পেনশনের টাকা দিয়ে পেনশনার সঞ্চয়পত্রে 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, আর পাশাপাশি অন্য টাকা দিয়ে এইগুলা নিতে পারেন 50 লাখ টাকা। এখন পর্যন্ত বাংলাদেশে এটা হচ্ছে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য। আর একটা অপশন দেওয়া আছে আমাদের পোস্ট অফিসে, আপনি মেয়াদি হিসাব খুলতে পারেন 10 লাখ টাকা পর্যন্ত। পোস্ট অফিসে মেয়াদি হিসাব খুলতে পারেন, আবার সেখানে ব্যাংকিং লেনদেনের মতো সাধারণ হিসাবও 10 লাখের খুলতে পারেন। এখন আসি প্রবাসীদের জন্য। তো দেখেন, প্রবাসীদের জন্য নর্মালি 3 প্রকারের স্কিম দেওয়া আছে। একটা হচ্ছে বাংলার টাকায় থাকবে, যেটাকে আমরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড বলি। এটা আপনি টাকায় থাকবে, তবে আপনি ক্রয় করবেন ডলারে। ক্রয় করার টাকাটা বৈদেশিক মুদ্রায় দিতে হবে। আপনার টাকাটা বাংলাদেশি থাকবে, বাংলা টাকায় পাবেন, বাংলা টাকায় আপনি মুনাফা পাবেন। এই জিনিসটা আর একবার যদি যথাযথভাবে বিনিয়োগ করতে পারেন, বাংলাদেশে চলে আসলেও পরবর্তী 2 মেয়াদে অর্থাৎ টোটাল 15 বছর পর্যন্ত বিনিয়োগকৃত জিনিসটা থাকবে। এর বাইরে আপনি যদি ইউএস ডলারে অথবা পাউন্ডে অথবা আরও অন্যান্য যেই 6 থেকে 7টি মুদ্রা বাংলাদেশ ব্যাংক অনুমোদন করে, ওগুলাতে ইউএস ইনভেস্টমেন্ট এবং ইউএস প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন। আনলিমিটেড বিনিয়োগ করতে পারেন, কোনো বাধা কিন্তু দেওয়া নাই। এখন আসি, এই যে আমরা যেটা বললাম যে পুনঃবিনিয়োগের যে জিনিসটা, মানে আপনি একবার বিনিয়োগ করলে এটা পরবর্তীতে কতদিন অটো রিনিউ হতে থাকবে। এখন যেটা আমরা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র বা পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পোস্ট অফিসে মেয়াদি হিসাব, আজীবন পুনঃবিনিয়োগ হবে। মানে আপনি যতদিন না তুলবেন আপনার খুশি, এটা কন্টিনিউ পুনঃবিনিয়োগ হতে থাকবে। তবে এক্ষেত্রে মেয়াদ শেষের আগে আবেদন আপনাকে অনলাইন অথবা সরাসরি করতে হবে যে আপনি রিনিউটা করবেন। আর যেটা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, একবার বিনিয়োগ করলে পরের 2 মেয়াদে পুনঃবিনিয়োগ হবে, বাংলাদেশে চলে আসলেও হবে। আর ইউএস প্রিমিয়াম এবং ইউএস ইনভেস্টমেন্ট বন্ডের 4 মেয়াদে পুনঃবিনিয়োগ হবে আবেদনের ভিত্তিতে, অর্থাৎ আপনি যদি আবেদনটা করেন। এই হচ্ছে এখন পর্যন্ত যেই জিনিসগুলো সেগুলো। আর কত টাকার বন্ড ক্রয় করতে পারবেন সেটা আমরা অলরেডি বলে দিলাম। তবে এই ক্ষেত্রে লিমিটটা আমরা যেটা বললাম, প্রবাসীদের ক্ষেত্রে আনলিমিটেড প্রবাসী বন্ড ক্রয় করেন, ইউএস প্রিমিয়াম ইউএস ইনভেস্টমেন্টেরও আনলিমিটেড। আর আপনি একজন যদি বাংলাদেশের যে বাকি সঞ্চয়পত্রগুলোতে আপনি একক নামে সর্বোচ্চ 50 লাখ বিনিয়োগ করতে পারেন। আর যদি আপনি হন পেনশনার, তাইলে পেনশনেরও 50 লাখ টাকা বিনিয়োগটা আপনি করতে পারেন। এইটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটার পৃথক পৃথক আরও কী দেওয়া আছে, নানা প্রকার নিয়ম কানুন দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে পারবেন। তো দেখেন, যদি 3 মাস অন্তরে আপনি সর্বনিম্ন 1 লাখ টাকা, 1 লাখ টাকার কমে বিনিয়োগ করা যায় না, আর সর্বোচ্চ 30 লাখ। 5 বছর মেয়াদিতে আপনি 10 টাকাও বিনিয়োগ করতে পারেন, সর্বোচ্চ 30 লাখ। পরিবার সঞ্চয়পত্রের সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 45 লাখ। পেনশনারে 50,000 সর্বনিম্ন, 50 লক্ষ হচ্ছে সর্বোচ্চ। আর এই যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটাতে প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে, আনলিমিটেড বিনিয়োগ করতে পারে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে আনলিমিটেড। তো এগুলো আমাদের মুখের কথা না, আমরা যে কথাগুলো আপনাদেরকে বলি, আমরা ট্রাই করি সরকারের বিভিন্ন সোর্স বা পরিপত্র, নির্দেশনা, বিধিমালা, রুলস, আইনগুলো তুলে ধরার জন্য, যাতে আমরা কি না হই, বিভ্রান্ত না হই। তো এখানে ওই যে 3 মাস অন্তর মুনাফা, পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ঊর্ধ্বসীমা টোটালগুলো মিলে 50 লাখ টাকা হবে এবং যৌথ নামে 1 কোটি টাকা হবে। এই নিয়মটার পরিপত্রটা দেখতে পারতেছেন। তো যাই হোক, আমরা আগামী ভিডিওগুলোতে ধীরে ধীরে আরও ইনভেস্টমেন্ট রিলেটেড, টাকা পয়সা ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে জীবনের এই প্রান্তে এসে মোটামুটি একটা জিনিস নিজে পার্সোনালি আমরা উপলব্ধি করছি, সেটা হচ্ছে যে আপনার কতশো কোটি টাকার প্রপার্টি বা অ্যাসেট আছে ওইটা বড় কথা না, ওই অ্যাসেটটা আপনাকে প্রতিনিয়ত বা প্রতি মাসে কতটুকু ক্যাশ ফ্লো দিচ্ছে, পজিটিভ ক্যাশ ফ্লো দিচ্ছে, এটার উপর নির্ভর করে আপনার আর্থিক সচ্ছলতা। আপনার 100 কোটি টাকার সম্পত্তি আছে, মাসে আপনি 1 লাখ টাকাও পান না, কোনো লাভ নাই। আর এক ব্যক্তির মাত্র 10 লাখ টাকা বিনিয়োগ করা আছে, মাসে সে 50,000 টাকা পায়, সে আপনার থেকেও খুশি, হ্যাপি, আর্থিকভাবে সে সচ্ছল। সেই জন্য সবসময়
অ্যাসেট অর্জন করার চাইতে এমন জায়গায় আপনি বিনিয়োগ করার চেষ্টা করবেন যেটা আপনাকে পজিটিভ ক্যাশ ফ্লো দিবে প্রতিনিয়ত, মাসিক, সাপ্তাহিক অথবা বাৎসরিকভাবে। তাহলে আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারবেন, টেনশন থাকবে না, সারা বিশ্ব ঘুরে আসতে পারবেন, যে কোনো নতুন প্রজেক্টে নতুন জায়গা বিনিয়োগ করতে পারবেন। এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই জিনিসগুলো উপলব্ধি করতে করতে আমাদের বাংলাদেশে আমাদের বয়সটা মোটামুটি 40-এ চলে যায়। এই জিনিসগুলো যদি আমরা আর্লি এজে, মানে ধরেন যে 20, 22, 25 বছরে যদি বুঝতে পারতাম, জানতে পারতাম, তখন আপনি আরও অনেক দূর কিন্তু যেতে পারবেন। তো যারাই এখনও ইয়াং আছেন, প্রয়োজনে আপনার ছেলে মেয়ে ভাই যারা এখনও ছোট, যারা 9-10 ইন্টারে পড়াশোনা করছে, ইন্টার পাস করছে, যারা এখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, হায়ার এডুকেশনে যাবে, এখনই তাদেরকে ওই যে ক্যাশ ফ্লো জিনিসটা বুঝাবেন। যে অ্যাসেট কত আছে দেখার বিষয় না, মান্থলি তার বিপরীতে আমার পজিটিভ ক্যাশ ফ্লোটা কত আসতেছে, যত বেশি আসবে আমি তত আর্থিকভাবে সচ্ছল হব। এই জিনিসটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম। ভালো